ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে ঘিরে শোকের মাতম চলছে সারা দেশে। চলছে একদিনের রাষ্ট্রীয় শোক। এরই মধ্যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা হবে। ময়নাতদন্তের পর হাদির মরদেহ আবারও নেওয়া হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। এখান থেকেই জানাজার জন্য সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে মরদেহ। জানাজায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে 15 ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার হাদির মরদেহ আনা হয় ঢাকায়। এদিকে হাদির জানাজা ঘিরে রাজধানীর সড়কে যানজট এড়াতে দেয়া হয়েছে বিকল্প পথ পরিকল্পনা। এখন জানাজা সম্পন্ন হবে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ময়নাতদন্ত। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের দুই সহকর্মী দুই প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন। রয়েছেন সানিয়া আহমেদ, রয়েছেন রেদওয়ানুল হক। শুরুতেই চলে যেতে চাই সানিয়া, আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে জানাবেন। ওসমান হাদিকে একটু আগেই এখান থেকে জানাজার জন্য যে প্রস্তুতির দরকার সেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একটু আগেই হৃদরোগ ইনস্টিটিউটে এখানে তাকে গোসল করানো হয়েছে এবং গোসল শেষে তাকে একটি জাতীয় পতাকা মুড়িয়ে তাকে ট্রেতে রাখা হয়েছে এবং ঠিক কিছুক্ষণ পরই হয়তো মানিক মিয়া এভিনিউতে যেখানে জানাজার নির্ধারিত সময় কথা রয়েছে সেখানেই তাকে নিয়ে যাওয়া হবে এবং কিছুক্ষণ পরে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া প্রায় শেষ এবং এখানে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী, পুলিশ সহ বিজিবির সদস্যরা এখানে কাজ করছেন। এবং একই সাথে এখানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা একটু আগেই বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়ে তারা একটু আগেই তাদের ক্ষোভ এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে তাদেরকে যথাযথ আইনের মাধ্যমে তাদের কিভাবে এই বিচার সম্পন্ন করা যায় তার জন্যই তারা এখানে এই মিছিল করেছিল। তবে আমরা এখন দেখতে পাচ্ছি যে ওসমান হাদির যে ফ্রিজিং গাড়ি মরদেহ যে বহন করছে যে গাড়িটি, সেই গাড়িটি এখনই মানিক মিয়ার উদ্দেশ্যে রওনা করার জন্য আস্তে আস্তে করে বের হচ্ছেন হৃদরোগ ইনস্টিটিউটের মেইন প্রধান ফটক থেকে। অর্থাৎ এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউর জানাজা প্রাঙ্গণে নিয়ে যাওয়ার জন্য ওসমান হাদির যে মরদেহবাহী যে ফ্রিজিং ভ্যান সেটি আস্তে আস্তে করে মেইন ফটক ধরে আস্তে আস্তে হয়তো সড়কে উঠে যাবে এবং এখানে তার নেতাকর্মী এবং তার সমর্থন করে এরকম মানুষ এবং আত্মীয় স্বজনের সাথে আমার কথা হয়েছে। তারা আবেগে আপ্লুত হয়ে পড়েছেন এবং তারা একটি কথা বলছেন যে এই হত্যাকারীদেরকে শীঘ্রই গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এবং একই সাথে যদি আপনাকে একটু জানিয়ে রাখি, ওসমান হাদি যে 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হয়, তারপরে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা এবং অস্ত্রোপচার শেষে তাকে এভারকেয়ারের হাসপাতালে তাকে উন্নত চিকিৎসার জন্য সেখানে নেওয়া হয়। তারপরে সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং আপনি জানেন যে আজকে এই হাদি হত্যাকাণ্ডকে ঘিরে সব শ্রেণী পেশার মানুষ এখানে ভিড় করছে। তারা তাদের আবেগের কথা বলছেন। তারা বলছেন যে হাদির যে ফ্যাসিবাদ বিরোধী এবং আগ্রাসনের সমস্ত ধরনের যে ক্ষমতার বিপরীতে যে ন্যায় নিষ্ঠার সাথে কথা বলা, সেই তার মধ্যে দিয়ে ওসমান হাদি জনমানুষের কাছে প্রিয় হয়ে উঠেছেন। তারই ফলশ্রুতিতে এখানে
অজস্র মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং একই সাথে দেখা যাচ্ছে এই মুহূর্তে আসলে আমাদেরকে গাড়িতে উঠে যেতে হবে, না হয় আমরা গাড়ির টহলটি মিস করতে পারি। আমরা চেষ্টা করব আপনাদেরকে দর্শক দেখানোর জন্য যে কিভাবে আমরা এই জনাব হাদির মরদেহর যে গাড়ি, সেই গাড়িতে কিভাবে সরাসরি আমরা সম্প্রচার করতে পারি সেটা দেখানোর চেষ্টা করব। তবে আমরা দেখানোর চেষ্টা করছি হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে কিভাবে জানাজার জন্য নির্ধারিত স্থান মানিক মিয়া এভিনিউতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেই তার অ্যাম্বুলেন্সবাহী গাড়ির সাথে আমরা আছি। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে ওসমান হাদিকে যে গুলিবিদ্ধ ঘটনায় তাকে যে জনাব ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, একই সাথে যে এই ইনকিলাব মঞ্চের যে সাংস্কৃতিক যে উন্নয়ন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের সচেতন করার থেকেও যে সাংস্কৃতিকভাবে মানুষকে সমৃদ্ধ করা যেতে পারে, তাদেরকে সচেতন করা যেতে পারে, তারই প্রয়াস হিসেবে ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেছিলেন। এবং আমরা জানি যে নিয়ে যাওয়া হচ্ছে জানাজা স্থলে। আমরা তার ঠিক সেই গাড়িবহরটির পেছনেই আমরা আছি। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু মানিক মিয়া এভিনিউতে জানাজা স্থলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি সেই গাড়িবহরের পেছন থেকে নিয়ে যাওয়ার যে দৃশ্যটি। শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তার গাড়িবহরের পেছনেও কিন্তু হাজার হাজার মানুষ পেছনে ছুটছে এবং তার যে লাশবাহী যে গাড়িটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটিকে অনুসরণ করে জানাজা স্থলে পৌঁছানোর জন্য তারা চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে দলে দলে মানুষ কিন্তু এই লাশবাহী যে গাড়িবহর সেই গাড়িবহরের পেছনে পেছনে ছুটছেন। ওসমান হাদির প্রতি মানুষের যে আবেগ, যে ভালোবাসা সেটি আমরা দেখতে পাচ্ছি। আধিপত্যবাদ বিরোধী যে উচ্চকণ্ঠ ওসমান হাদি, যিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমরা এখন শহীদ ওসমান হাদির গাড়িটির ঠিক পাশেই আমরা আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওসমান হাদির এই লাশবাহী ফ্রিজিং গাড়িটিতে করেই কিন্তু আধিপত্যবাদ বিরোধী যে লড়াইয়ের অগ্রসেনানী শহীদ ওসমান হাদির মরদেহটি জানাজার জন্য মানিক মিয়া এভিনিউতে নিয়ে যাওয়া হচ্ছে। এই ফ্রিজিং গাড়িতেই কিন্তু আধিপত্যবাদ বিরোধী যে লড়াই, সে লড়াইয়ের অগ্রসেনানী সেই শহীদ ওসমান হাদি, যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই ওসমান হাদির নিথর দেহটি এখন ময়না তদন্ত শেষে গোসল করানো হয়েছে। গোসল করানোর পর সেই কাফনে মুড়িয়ে, সাদা কাফনে মুড়িয়ে, জাতীয় পতাকায় মুড়িয়ে কিন্তু এই মরদেহটি এখন নিয়ে যাওয়া হচ্ছে জানাজা স্থলে। আমরা আছি সেই গাড়িবহরের পেছনে। আপনারা জানেন যে শহীদ ওসমান হাদি কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিলেন, বিশেষ করে যে কালচারাল যে ফ্যাসিজম, সেই কালচারাল ফ্যাসিজমকে সমূলে উৎপাটনের জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন কালচারাল যে সেন্টার, সেটিকেই সবচেয়ে বেশি হুমকি হিসেবে বিবেচনা করেছে আধিপত্যবাদী শক্তি।
যারা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে চায় সেই শক্তির বিরুদ্ধে যে বুদ্ধিভিত্তিক লড়াই যেটি শুরু করেছিলেন ওসমান হাদি, সেই লড়াইকে থামিয়ে দেওয়ার জন্য কিন্তু ওসমান হাদিকে শহীদ করা হয়েছে। এজন্য এদেশের যে স্বাধীনতাকামী সার্বভৌমত্বের পক্ষের যে সমস্ত মানুষ রয়েছে সেই মানুষগুলো কিন্তু আজকে ওসমান হাদিকে শেষ বিদায় জানানোর জন্য শত শত মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু তার এই লাশ যে মরদেহবাহী যে অ্যাম্বুলেন্স বহরটি রয়েছে সেই বহরের পেছনে পেছনে ছুটছেন সাধারণ মানুষ। আমরা জানতে পেরেছি আমাদের সহকর্মীদের মাধ্যমে ইতোমধ্যে কিন্তু মানিক মিয়া এভিনিউতেও লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে সেখানে ওসমান হাদির সেই শেষ বিদায়ে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য, তাকে তার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য। আমরা এখন আছি মানিক মিয়া এভিনিউর পথে। এই ওসমান হাদিকে বহনকারী সেই মরদেহবাহী গাড়িটি কিন্তু আমাদের ঠিক সামনেই আছে। শহীদ ওসমান হাদির প্রতি মানুষের যে ভালোবাসা সেটি আমরা দেখতে পাচ্ছি। মানুষ রাস্তার দুধারে কিন্তু পায়ে হেঁটে দৌড়িয়ে এই যে মরদেহবাহী যে গাড়িটি সেই গাড়িটির পেছনে পেছনে অনেক মানুষ ছুটছেন। ওসমান হাদি এদেশের মানুষের, মুক্তিকামী মানুষের একেবারে হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। কারণ আধিপত্যবাদী শক্তি দেশের সার্বভৌমত্বকে যে হুমকি হিসেবে দাঁড়িয়েছে, তারা দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে, সেটিকে ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে অটুট রাখার জন্য ওসমান হাদি যে লড়াইটি শুরু করেছিলেন, সেই লড়াইকে থামিয়ে দেওয়ার জন্য কিন্তু ওসমান হাদি যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে এবং ওসমান হাদির প্রতি মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওসমান হাদির আজকের এই যে জানাজা, সেই জানাজায় কত মানুষ আসলে উপস্থিত হবে সেই সংখ্যা হয়তো আমরা জানাতে পারবো না, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে মানুষের যে ঢল ওসমান হাদির সেই লাশবাহী গাড়ি বহরের পেছনে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা ওসমান হাদির গাড়ি বহরের ঠিক পেছনে আমরা আছি। আমরা চেষ্টা করছি দেখানোর জন্য, নিরাপত্তা বেষ্টনীর কারণে আমরা এখন একটু সামনে এগোতে পারছি না। আমরা তারপরেও চেষ্টা করছি ওসমান হাদির যে গাড়ি বহরের যে পেছনে যে সাধারণ মানুষের যে ঢল সেটি দেখানোর জন্য। শহীদ ওসমান হাদির যে ত্যাগ, সেই ত্যাগকে এবং তার লড়াইকে অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তার যে সহযোদ্ধারা রয়েছেন, তার যে রাজনৈতিক সহকর্মীরা রয়েছেন এবং তার যে অনুসারীরা রয়েছেন, তাকে যারা ভালোবাসেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের কণ্ঠে, তাদের স্লোগানে আমরা কিন্তু শুনেছি যে ওসমান হাদির যে লড়াই, সে লড়াই অব্যাহত রাখার জন্য তারা তাদের জায়গা থেকে চেষ্টা করবেন। আমরা এখন নিরাপত্তা বলয়ের কারণে কিন্তু আমাদের গাড়িটি এগোতে পারছে না। আমরা চেষ্টা করছি শহীদ ওসমান হাদির বহনকারী যে গাড়িটি, সেটি কিন্তু এখান দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রবেশ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপস্থিত আছেন। আমরা দেখতে জাতীয় সংসদের এই গেটটি দিয়ে কিন্তু শহীদ ওসমান হাদিকে বহনকারী যে গাড়িটি, অ্যাম্বুলেন্সটি, সেটি কিন্তু প্রবেশ করেছে। তো আমার ঠিক এই ডান পাশ দিয়ে যে শত শত অংশগ্রহণ করার জন্য সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পরেই সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজায় শেষ বিদায় জানানোর জন্য শহীদ ওসমান হাদিকে মানুষের কিন্তু ঢল থামছে না। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে শত শত মানুষ কিন্তু মানিক মিয়া এভিনিউর দিকে ছুটছেন। ইতিমধ্যে আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে খবর পেয়েছি সেখানে ইতিমধ্যেই কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে মানুষে। কিন্তু এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে শহীদ ওসমান হাদির লাশের যে বহরটি চলে গিয়েছে, তার পেছনে পেছনে যে মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু
থামছে না। আপনারা দেখছেন যে শত শত মানুষ কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যেখানে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেদিকে মানুষ ছুটছে। শহীদ ওসমান হাদির প্রতি মানুষের এই ভালোবাসা, তার প্রতি মানুষের যে সহমর্মিতা, তার ত্যাগের প্রতি মানুষের যে শ্রদ্ধা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শত শত মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু সেই তার জানাজা স্থলের দিকে ছুটছেন। শহীদ ওসমান হাদি আধিপত্যবাদী যে শক্তি, সেই শক্তিকে চ্যালেঞ্জ করেছিলেন বলেই তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এমনটি বলছেন তার সহকর্মীরা, তার রাজনৈতিক সহযোদ্ধারা। আমরা অনেক সাধারণ মানুষকে কাঁদতে দেখেছি। আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধ, অল্প বয়সী কিশোর মানুষ, শ্রমজীবী মানুষ, দল মত পেশার সব মতের সব মানুষ কিন্তু আজকে শহীদ ওসমান হাদির সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য তাদের যে স্রোত, তাদের যে পদযাত্রা আমরা দেখছি। মানুষ যত দূর চোখ যাচ্ছে শুধু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ আর মানুষ, যারা শহীদ ওসমান হাদিরকে শেষ বিদায় জানানোর জন্য, তার জন্য দোয়া করার জন্য, তার জানাজায় অংশ নিয়ে জানানোর জন্য কিন্তু মানুষ মানিক মিয়া অ্যাভিনিউর দিকে ছুটছেন। আমাদের এখান থেকে যত দূর চোখ যাচ্ছে শুধু মানুষের সারি আমরা দেখতে পাচ্ছি। মানুষের যে ভালোবাসা শহীদ ওসমান হাদির প্রতি, সেটি আমরা প্রত্যক্ষ করছি। শহীদ ওসমান হাদি জুলাই আন্দোলনের অন্যতম অগ্রসেনানী ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের আপামর জনসাধারণের কণ্ঠস্বর। তিনি সাহস করে, স্পষ্ট করে তার বক্তব্য জাতির সামনে উপস্থাপন করতেন। এই কারণেই কিন্তু সাধারণ মানুষের মনে ওসমান হাদি জায়গা করে নিয়েছেন। ওসমান হাদির যে বলিষ্ঠ কণ্ঠস্বর, মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা, বিশেষ করে জুলাই আন্দোলনের প্রতি ওসমান হাদির যে ত্যাগ ছিল, জুলাই আন্দোলনের যে স্পিড, যেই লক্ষ্যকে সামনে রেখে, যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে ফ্যাসিবাদী শক্তিকে উৎখাত করে দেশে যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু যে কয়জন মানুষ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং যে কয়জন মানুষ সেই বিপ্লবের চেতনাকে ধরে রাখার জন্য চেষ্টা করেছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন শহীদ ওসমান হাদি। তিনি বুদ্ধিবৃত্তিকভাবে চ্যালেঞ্জ জানাতে চেয়েছিলেন ফ্যাসিবাদী শক্তিকে, ফ্যাসিবাদকে দেশের মাটি থেকে সমূলে উৎপাটন করার জন্য ওসমান হাদি কিন্তু তার যে বুদ্ধিবৃত্তিক লড়াই, সেটি শুরু করেছিলেন। ঠিক এ কারণেই সেই ওসমান হাদির মগজে গুলি করা হয়েছে। এখানে আমরা সাধারণ মানুষের কণ্ঠে সে আবেগ আমরা দেখতে পেয়েছি ক্ষোভ, যে ওসমান হাদির মতো বাংলাদেশপন্থী যে লড়াকু সৈনিক ছিল, সেই সৈনিককে রক্ষা করতে পারেনি অন্তর্বর্তী সরকারের যে নিরাপত্তা বাহিনী, সেই ক্ষোভ কিন্তু আমরা সাধারণ মানুষের মুখে শুনেছি। আমরা তাদের কণ্ঠে এই উচ্চারিত হতে শুনেছি যে সাধারণ আর কোনো যে বিপ্লবীকে, জুলাই আন্দোলনের আর কোনো যোদ্ধাকে যাতে এভাবে জীবন দিতে না হয়, সেই আকুতি, সেই আকাঙ্ক্ষার কথা আমরা সাধারণ মানুষের কণ্ঠে শুনেছি। আমরা শুনেছি তাদের কণ্ঠে জোরালো আওয়াজ যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেই দাবি কিন্তু এখানে আমরা সাধারণ মানুষের কণ্ঠে শুনেছি। আমরা দেখছি যে মানিক মিয়া অ্যাভিনিউতে সেই জানাজা স্থলের দিকে হাজার হাজার মানুষের পদযাত্রা। আমরা যত দূর চোখ যাচ্ছে সাধারণ মানুষ কিন্তু এদেশের ওসমান হাদির প্রতি মানুষের যে ভালোবাসার সেই বিরল দৃষ্টান্ত মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে আসা হয়েছে। আমরা এই মুহূর্তে মিছিলে মিছিলে মানুষ স্লোগান দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে যে নির্ধারিত জানাজার জায়গা রয়েছে, সেখানে মানুষজন আসলে হেঁটে হেঁটে এখানে চলে এসেছে। আমরা ওসমান হাদির মরদেহের সাথে যে ফ্রিজিং গাড়ি, সেই গাড়ির সাথে ছিলাম। কিছুক্ষণ আগে তিনি সংসদ ভবনের যে প্রধান ফটক, সেইখান থেকে তারা ভিতরে ঢুকে নির্ধারিত জায়গায় অবস্থান করছেন এবং আমরা এদিক থেকে মানুষজন যে
এখানে দলে দলে মানুষজন ওসমান হাদির জানাজাকে ঘিরে মানুষজনের যে ঢল সেটি দেখানোর চেষ্টা করছি আমরা, জানার চেষ্টা করছি তাদের উদ্বেগ। এ ধরনের একটি শেষ বিদায়ের প্রত্যাশাই হয়তো করেছিলেন শরীফ ওসমান হাদী, যিনি বলতেন বিপ্লবীদের মৃত্যু ঘরে নয়, হবে মিছিলে। হাজার হাজার মানুষ আজ সমবেত হয়েছে দক্ষিণ প্লাজার সামনে। জোহর নামাজের দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। এই মানুষগুলোই ছুটে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এসেছেন হাদির যে নলছিটির গ্রামবাসী, তারাও ছুটে এসেছে আজকে শেষবারের মতো দেখার জন্য। কিছুক্ষণ পরই 2টার সময় হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক, তার নেতৃত্বেই কিন্তু শরীফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। যে নামাজে জানাজায় উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের পুরুষ সদস্যরা। এর পাশাপাশি দেশের বরেণ্য রাজনীতিবিদ, বুদ্ধিজীবী সহ সব শ্রেণী পেশার মানুষই কিন্তু আজকে এসেছেন এবং সেক্ষেত্রে আলেমুলারা থাকবেন। আলেমুলামাদের পাশাপাশি তরুণদের উপস্থিতিটাই এখানে সবচেয়ে বেশি। ইনকিলাব মঞ্চের মধ্য দিয়ে যে হাদি যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণের যে উদ্যোগটি নিয়েছেন, সেই উদ্যোগের ধারাবাহিকতায় কিন্তু তিনি তার আন্দোলন চালু রাখেন এবং ঢাকা 8 থেকে স্বতন্ত্র সদস্য হিসেবে নির্বাচনে দাঁড়ান। তার ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণার মধ্য দিয়েও কিন্তু তিনি আলোচনার জন্ম দিয়েছেন, মানুষের প্রশংসা কুড়িয়েছেন। ঠিক তেমনিভাবে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী তার সাহসী বক্তব্য তাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। এক নতুন চেতনার মশাল তিনি জ্বালিয়েছেন তরুণদের মাঝে। খুব অল্প সময়ের ব্যবধানে, মাত্র 1.5 বছরও কম সময়ের ব্যবধানে জোরালো রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি জায়গা করে নিয়েছেন শরীফ ওসমান হাদী। আর সেই ধারাবাহিকতায় জোহরের সালাম ফেরা হলো। আমরা এখানে উপস্থিত সবার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি তো শরীফ ওসমান হাদীর আজকের এই জানাজায় এসেছেন, তার হত্যা এবং তার বিচারের বিষয়ে আপনার দাবি কি? দেখুন, আমরা ইতিপূর্বে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক দেখেছি যে এরকম হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকার নানান রকম টালবাহানা করে, অনেক সময় অনেক অভিনেতা এনে দাঁড় করায় এই বিচারকে অন্যদিকে প্রবাহিত করার একটা চেষ্টা থাকে। আমরা চাই না শরীফ ওসমান হাদীর ক্ষেত্রে এরকম কোনো নাটক, সিনেমা, কোনো সরকার, এই সরকার হোক আর নির্বাচিত সরকার হোক, যে সরকারই হোক, আমরা চাই শরীফ ওসমান হাদীর যে হত্যাকারী তাদেরকে দেশে এনে যেভাবেই হোক। উনি তো বলেছিলেন যে ওনার যদি মৃত্যু হয় যেন বিচারটি হয়। হ্যাঁ, শরীফ ওসমান হাদী বলে গেছেন যে ওনার যদি কখনো মৃত্যু হয় তাহলে যেন ওই হত্যার বিচার হয়। যদি ওই হত্যার বিচার না হয় তাহলে আর কখনো এই দেশে শরীফ ওসমান হাদী জন্ম নিবে না। শরীফ ওসমান হাদীর মতো প্রতিবাদী কণ্ঠ আর কখনো জন্ম নিবে না। আপনি যেমনটি শুনছিলেন, উনি বলছিলেন যে শরীফ ওসমান হাদী নিজেও কিন্তু আশঙ্কা করেছিলেন তিনি প্রাণনাশের হামলার শিকার হতে পারেন এবং তিনি বলে গিয়েছিলেন যদি আমার হত্যা হয় সেক্ষেত্রে হত্যার বিচারটি যেন নিশ্চিত হয়। এই আহ্বানটি কিন্তু তিনি ইনকিলাব মঞ্চের তার কর্মী বাহিনী রয়েছে তাদের উদ্দেশ্যে বলে গিয়েছিলেন। আজকে এই জনসমাগমে কিন্তু শুধু ইনকিলাব মঞ্চ না, সেই ইনকিলাব মঞ্চ না, এখানে কিন্তু সবাই এসেছেন, সব দলের, সব পথের, সব মতের, কারণ সবার ভালোবাসায় তিনি কুড়িয়েছিলেন। তার বক্তব্যের সাথে, তার আদর্শের সাথে ভিন্নতা থাকলেও শরীফ ওসমান হাদীর যে সততা, নির্ভীকতা, তা নিয়ে কিন্তু কারো কোনো দ্বিমত ছিল না। সবাই তার সততা, দৃঢ়তা এবং তার নির্ভীক যে চরিত্র, এই চরিত্রটিকে সবাই পছন্দ করতেন এবং সে কারণেই আপনি দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে সবার উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু একটি জনসমুদ্রের রূপ নিচ্ছে এই দক্ষিণ প্লাজার সামনের মাঠটি এবং কিছুক্ষণ পরেই কিন্তু এই মাঠের মধ্যেই সেই নামাজে জানাজাটি অনুষ্ঠিত হবে। যেই ধরনের একটি জানাজার স্বপ্নই হয়তো দেখেছিলেন শরীফ ওসমান হাদী। বলেছিলেন বিপ্লবীদের মৃত্যু ঘরে হবে না, বিপ্লবীদের মৃত্যু হবে মিছিলে। ইনসাফের হাসি হেসে তিনি চলে যেতে চান সৃষ্টিকর্তার কাছে। আজকে হয়তো সেই চলে যাওয়ার দিন। তিনি যেমনিভাবে
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি পড়ে তার নেতাকর্মীদের উজ্জীবিত করতেন। তার জীবনের মধ্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে প্রভাব ছিল, আজকে সেই জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশেই চিরনিদ্রায় কিন্তু তাকে শায়িত করা হবে। এখানে জানাজার আনুষ্ঠানিকতার শেষে তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে চিরনিদ্রায় শায়িত করতে। এখানে অনেক স্লোগান হচ্ছে এবং সেই স্লোগানের মধ্য দিয়ে একটি কথা স্পষ্ট, সেই 18 তারিখ যে হাদি ফিরে এসেছে, শুধু একজন হাদির দেহ আসলো, এর মধ্যে ফিরে এসেছে হাজারো লাখো হাদি। আজকে সবাই সেই হাদি হবার প্রত্যয় ব্যক্ত করছেন তাদের স্লোগানে, তাদের কথায়, তাদের দাবিতে। এবং চারপাশেই কিন্তু সেই ফ্যাসিবাদ বিরোধী স্লোগান সকাল থেকেই আমরা দেখছি এখানে তরুণরা আসছেন এবং তরুণদের সাথেও আমরা একটু কথা বলতে চাই, যে তাদের অনুভূতির কথা একটু জানতে চাবো। যে আজকে যে আপনি আসছেন, উনি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন সিপাহ সালার। আমরা সেখানে দেখতে পাচ্ছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনেক মানুষ এসেছেন শরীফ ওসমান বিন হাদির জানাজায়। আমি একটু শরীফ ওসমান বিন হাদির বিষয়ে একটু সংক্ষেপে জানাতে চাই দর্শক আপনাদের। সেটি হচ্ছে যে শরীফ ওসমান বিন হাদির জন্ম হচ্ছে 30শে জুন 1993 সালে নর্থ সিটি ঝালকাঠি জেলায়, এবং তার পিতার নাম মাওলানা আব্দুল হাদি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। পেশায় তিনি ছিলেন লেখক, শিক্ষক এবং রাজনীতিবিদ। স্ত্রী ও এক পুত্র সন্তান তিনি রেখে গেছেন। তার রাজনৈতিক পরিচয় যদি বলা যায়, তিনি হচ্ছে মুখপাত্র ইনকিলাব মঞ্চ, এবং তাদের আন্দোলনে ভূমিকা ছিল যেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণ অভ্যুত্থানে তিনি অন্যতম অগ্রণী ভূমিকা পালন করেছেন। আর নির্বাচন যেহেতু সামনে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উনি প্রস্তাবিত ছিলেন ঢাকা 8 আসনে। আর উনি আক্রান্ত হন, অর্থাৎ গুলিবিদ্ধ হন 12ই ডিসেম্বর 2025 পুরনো পল্টনে গুলিবিদ্ধ হন, এবং তার মৃত্যু হয় 18ই ডিসেম্বর। একটু সংক্ষেপে তার জীবন বৃত্তান্ত জানালাম। আমি এই মুহূর্তে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় দেখাতে পাচ্ছি প্রচুর মানুষ, হাজার কিংবা লক্ষ মানুষ। আসলে এক্স্যাক্টলি ঠিক কত মানুষ সেটা আসলে বোঝানো যাবে না। ঠিক এখন জহরের নামাজ শেষ হলো, জহরের নামাজের পর জানাজার জন্য অপেক্ষা করছে। সেখানে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে, এবং সেখানে ইতিমধ্যেই অনেকেই হয়তো উপস্থিত হয়ে গিয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই তার জানাজা শুরু হবে, কারণ একটু আগেই জোহরের নামাজ শেষ হয়ে গিয়েছে। তার আগে যেটি বলতে চাই যে হৃদরোগ ইনস্টিটিউটে তার মরদেহ ছিল হিমঘরে, এবং তারপরে আজকে যেটি হচ্ছে হৃদরোগ ইনস্টিটিউট থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে, এবং সোহরাওয়ার্দী হাসপাতালে তার ময়না তদন্ত শেষে সেখানে তাকে গোসল করানো হয়, এবং সেখান থেকে নিয়ে আসা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এবং সেখানে আমরা মানুষ দেখতে পাচ্ছি হাজার কিংবা লাখ মানুষও হতে পারে। এই মুহূর্তে আমরা যত মানুষ দেখতে পাচ্ছি আসলে সুনির্দিষ্ট সংখ্যা বলাটা খুবই কঠিন। জোহরের নামাজ শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যেই জানাজা শুরু হবে। সেখানে উপস্থিত রয়েছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক, অর্থাৎ তিনি কথা বলবেন নিশ্চয়ই শরীফ ওসমান বিন হাদির জানাজার সময়। সেটিও নিশ্চয়ই আমরা দেখানোর চেষ্টা করব, কিংবা সম্ভব হলে আমরা দর্শকদের শোনানোর চেষ্টা করব। এছাড়া সেখানে উপস্থিত হওয়ার কথা রয়েছেন প্রধান উপদেষ্টা সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এত মানুষ, এত লোকারণ্য, আসলে এ ধরনের একটি ঘটনায় ওসমান হাদির প্রতি এত সমবেদনা, মানুষের এত ভালোবাসা জানা যায়। এত মানুষ দেখলেই আসলে বোঝা যায় একটি রাজনৈতিক ব্যক্তিত্বকে মানুষ আসলে কতটুকু ভালোবাসে, এটি আসলে তার প্রমাণ। আরেকটি বিষয় বলতে চাই যে তার কবর কোথায় হবে। তার কবর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কম্পাউন্ড রয়েছে, সেই কম্পাউন্ডে কবর হবে তার, এবং সেখানে কবর খোঁড়ার প্রস্তুতি চলছে, এবং এখানে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে, এবং সেখানেই তাকে সমাহিত করা হবে। আমি নিশ্চয়ই বলছিলাম যে সিঙ্গাপুর থেকে আসার পর আমি একটু পুরো বিষয়টি দর্শকদের জন্য আরেকবার বলে রাখি যে 12ই ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্ত। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে 15ই ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এবং সেটি খুবই মর্মান্তিক। সারা দেশ আসলে শোকাচ্ছন্ন, এবং শুক্রবার হাদির মরদেহ আনা হয় ঢাকায়, অর্থাৎ গতকাল সন্ধ্যায়। এবং এদিকে হাদির জানাজা ঘিরে রাজধানীর সড়কে যানজট এড়াতে নেওয়া হয়েছে বিকল্প পথ পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেটা তো আমরা গতকালকেও আমরা দেখেছি এবং আজকেও আমরা দেখেছি। অর্থাৎ আজকে যখন হৃদরোগ ইনস্টিটিউট থেকে
হৃদরোগ ইনস্টিটিউট থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে আনা হয় এবং সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবন, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা শৃঙ্খলার মধ্য দিয়ে আসলে সব কিছু করা হয়েছে। অর্থাৎ কোনো বিশৃঙ্খলা আসলে কোথাও আমরা লক্ষ্য করিনি। অনেক মানুষ এসেছে, অনেক মানুষ এসেছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো এসেছে। এবং আমরা একটি জিনিস লক্ষ্য করেছি যে আমরা অনেক সময় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনেক সময় অনেক বিভেদ দেখি, কিন্তু এই যে শরীফ ওসমান বিন হাদি, তার এই জানাজা, তার মৃত্যুকে ঘিরে আমরা কোনো রাজনৈতিক দলের মধ্যে বিভেদ দেখিনি এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এই হত্যার বিচার চেয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে তো কোনো বিভেদ দেখিনি, বরং রাজনৈতিক দলগুলো সবাই একসাথে এক কাতারে তার বিচার চাইছে এবং সবাই জানাজায় অংশগ্রহণ করার কথা রয়েছে রাজনৈতিক দলের সদস্যদের, যেখানে থাকবেন প্রধান উপদেষ্টা। এই যে এত মানুষের ভালোবাসা শরীফ ওসমান বিন হাদি, এটা আসলে পাওয়া সত্যি সৌভাগ্যের। কারণ সবাই আসলে জানা যায় কিংবা প্রত্যেকটা মানুষকে মানুষ এত ভালোবাসে না। আজকে যেটা আমরা শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর আমরা যেটি দেখতে পারলাম, অর্থাৎ প্রথমে যখন তিনি গুলিবিদ্ধ হলেন, তারপর তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলো, ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে, তখন থেকেই কিন্তু আসলে দেশের মানুষ উদ্বিগ্ন। সবাই আসলে খুবই কৌতূহলী ছিল আসলে হাদির কি হচ্ছে, সে বেঁচে আছে না মরে গেছে। সবারই প্রার্থনা ছিল তিনি যেন ফিরে আসেন, মৃত্যুর পর থেকে তিনি ফিরে আসেন। তার অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুরে থাকার পরেও আসলে তাকে বাঁচানো সম্ভব হয়নি, তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অবশেষে গতকালকে অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ বাংলাদেশে আসে এবং মরদেহ বাংলাদেশে আসার পর তার মরদেহটি রাখা হয় জাতীয় হৃদরোগের হিমঘরে এবং সেখান থেকে আজকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে তাকে আনা হয় এবং সেখানে তার ময়নাতদন্ত শেষ হয় এবং ময়নাতদন্ত শেষে তাকে গোসল করানো হয় এবং গোসল করানোর পর আমরা দেখেছি তার মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সটা, সেই অ্যাম্বুলেন্সের পেছনেও কিন্তু তার শুভানুদ্দাহী, তাকে যারা ভালোবাসে তারা কিন্তু তার অ্যাম্বুলেন্সের পেছনে দৌড়াচ্ছিলেন। কারণ তার জানাজায় শুধুমাত্র অংশগ্রহণ করবে। অনেকেই হয়তো অপেক্ষায় আছেন তার মুখটি একটিবার শেষবারের মতো দেখার জন্য, কিন্তু সেটা হয়তো সম্ভব হবে কি না আমরা জানি না। কারণ এত মানুষের ভিড়ে হয়তো সেটা কখনো সম্ভব হবে কি না সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। কিন্তু সবাই যে ভালোবেসে এসেছে এটি আসলে এত মানুষ দেখেই বোঝা যাচ্ছে। আমি যেটি বলছিলাম যে 1993 সালে কিন্তু জন্ম শরীফ ওসমান বিন হাদির এবং ঝালকাঠি জেলার নওসিটিতে তার জন্ম এবং তার পিতা মাওলানা আব্দুল হাদি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, তিনি শিক্ষকতা করেছেন, তিনি লেখক এবং তিনি একজন রাজনীতিবিদও। এবং এত কম বয়সে চলে যাওয়া সবচেয়ে মানুষের হৃদয়ে যে বিষয়টি স্পর্শ করেছে, যে বিষয়টি কষ্ট দিয়েছে, তার একটি ছোট্ট পুত্র সন্তান রয়েছে। এই বিষয়টি আসলে খুবই দুঃখজনক এবং তার স্ত্রী রয়েছে এবং তার একটি পুত্র সন্তান রয়েছে। এই বিষয়টি আসলে অনেকেই মেনে নিতে পারছিলেন না, হাদির এখন চলে যাওয়া এবং তার পুত্র সন্তান। এবং তিনি ইনকিলাব মঞ্চ, যে মঞ্চটি আসলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থান সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছে এবং এই নেতৃত্বের সামনে ছিল শরীফ ওসমান বিন হাদি এবং আন্দোলনে তার ভূমিকা কিন্তু অনেক বেশি ছিল এবং সেই কারণেই কিন্তু তাকে সবাই চেনে। এবং আসছে নির্বাচনে, যেটি আমি বারবারই বলছিলাম যে নির্বাচনে কিন্তু তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, স্বতন্ত্র প্রার্থী হিসাবে উনি প্রস্তাবিত ছিলেন এবং ঢাকা ৮ আসনে, এবং কিন্তু আসলে সেটি হলো না। সবসময় আসলে ভাগ্য হয়তো সবার ক্ষেত্রে ইতিবাচকভাবে সাড়াও দেয় না। তার মতো একজন বিপ্লবীর মৃত্যু হলো একজন দুর্বৃত্তের হাতে, যে কিনা গুলি করে পালিয়েছে। এখন পর্যন্ত তাকে ধরা যায়নি, অর্থাৎ উনি আক্রান্ত হয়েছেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন 12ই ডিসেম্বর 2025, অর্থাৎ 12ই ডিসেম্বরে পুরানা পল্টনে তিনি গুলিবিদ্ধ হন এবং 18ই ডিসেম্বর তার মৃত্যু হয়। আবারও আমি একটু মনে করিয়ে দিতে চাই যে তিনি গুলিবিদ্ধ হওয়ার পরপরই যেই ঘটনাগুলি ঘটে, যে তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার পরিবার বলে যে না, এখানে নয়, তাকে সিএমএইচে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে পরিবারের কথা শুনে তাকে ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালে এবং এভার কেয়ার হাসপাতালেও আসলে তাকে শেষ পর্যন্ত রাখা হয়নি, কারণ তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, কাজেই তাকে পাঠানো হয় সিঙ্গাপুরে। আমি একটু এখনকার দৃশ্যের বর্ণনা করতে চাই। আমি যদি বলি যে এখন আমি সংসদ ভবন দেখতে পাচ্ছি, ঠিক
আনুমানিক কত লোক এটা আসলে হিসেব করে বলা যাবে না, তবে যতটুকু দেখা যাচ্ছে প্রচুর প্রচুর মানুষ এসেছে। বিশেষ করে আমি যদি বলি তার নিজ জেলা ঝালকাঠি জেলা থেকে প্রচুর মানুষ এসেছে। ঝালকাঠি বাদ দিয়েও সারা দেশ থেকে কিন্তু অনেক মানুষ এসেছে। আমাদের সহকর্মীরা কিন্তু সকাল থেকেই তার খবর প্রচার করছিলেন এবং সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন জন আসলে অনেকেই কান্নাকাটি করছেন। মানে শরীফ ওসমান বিন হাদির জন্য আবেগ ধরে রাখতে পারেননি। তার মতন একজন রাজনীতিবিদ, সবাই একটি কথা বলছেন, তিনি স্বচ্ছ ছিলেন, তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন না, সরলতা ছিল তার মধ্যে। এই বিষয়গুলো আসলে মানুষকে খুব স্পর্শ করেছে। সে কারণেই আসলে ওসমান বিন হাদির প্রতি মানুষের এত আবেগ, এত ভালোবাসা। সবাই আমি দেখতে পাচ্ছি যে এটি সংসদ ভবনের সামনে দক্ষিণ প্লাজায় সবাই অপেক্ষা করছে তার জানাজার জন্য, এবং তার জানাজার সম্পূর্ণ হলে তার অ্যাম্বুলেন্স, তার মরদেহবাহী গাড়িটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হবে এবং সেখানে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা সেখানে উপস্থিত রয়েছেন এবং প্রধান উপদেষ্টা এই মুহূর্তে ঠিক উপস্থিত রয়েছেন কিনা জানা নেই, তবে নিশ্চয়ই কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা প্রধান উপদেষ্টার জন্য অপেক্ষা করা হচ্ছে। জোহরের নামাজ যেহেতু শেষ, কিছুক্ষণের মধ্যেই ধারণা করা হচ্ছে যে জানাজা হবে এবং জানাজা শেষে তার মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে নিয়ে আসা হবে। ধারণা করা হচ্ছে যে সেখানে কারোর জন্য অপেক্ষা করা হচ্ছে এবং তিনি এলেই নিশ্চয়ই জানাজা শুরু হবে, কিংবা কোনো সেখানে ফর্মালিটিস রয়েছে যেই কাজগুলো করা প্রয়োজন, সে কারণেও হয়তো কিছুটা অপেক্ষা করতে হচ্ছে। কারণ এত মানুষের ভিড়ে সব কিছু সমন্বয় জিনিসটা আসলে খুব সহজ না, কারণ প্রত্যেককেই আসলে হাদির জন্য প্রার্থনা করছেন এবং সেখানে দাঁড়িয়ে আছেন তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। এবং আমি একটু আগেই বলেছি যে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখেছি কোনো বিভেদ নেই। সবাই চেয়েছে হাদির মৃত্যু হত্যার বিচার, সবাই সরকারের কাছে বলেছে, মানে ওই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চেয়েছে এই হত্যার যেন অবশ্যই বিচার হয়, খুনিকে যেন অবশ্যই শাস্তির আওতায় আনা হয়। এটি আসলে শুধু রাজনৈতিক দলগুলোর দাবি না, এটা বাংলাদেশের সকল মানুষের দাবি। কারণ একজন মানুষ যদি মারা যায়, তার মৃত্যুর যে হত্যাকারী তাকে অবশ্যই শাস্তি পেতে হবে, শুধু হাদির ক্ষেত্রে না, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই। সেই ক্ষেত্রে হাদি একজন রাজনীতিবিদ, একজন পরিচিত মুখ, একজন মানুষের কাছে খুব জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। জুলাই আন্দোলনের একদম সম্মুখ ভাগের যোদ্ধা, সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। সে কারণেই মানুষ তাকে এত ভালোবাসতেন। সে কারণেই আজকে আমরা দেখতে পাচ্ছি জানাজায় তার মানুষের কত ঢল, কত মানুষ এসেছে। আমরা সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষের কাছে নানা বক্তব্য শুনছিলাম। বিশেষ করে তার নিজ জেলা ঝালকাঠি জেলা থেকে প্রচুর মানুষ এসেছে এবং তার নিজ জেলা থেকেও কিন্তু দাবি ছিল তার কবরটি হোক তার নিজ জেলায়, অর্থাৎ ঝালকাঠি জেলায় হবে তার কবর। অনেকেই বলেছিলেন যে না, তাকে বনানীতে সমাহিত করা হোক, এরকম নানা রকম অনেকের দাবি ছিল। কিন্তু আসলে এই দাবিগুলো সবার দাবি তো মেনে নেওয়া সম্ভব হবে না, কিংবা আসলে সবাই চেয়েছিলেন কেউ তার কবর হোক ঝালকাঠিতে, কেউ চেয়েছে বনানীতে, আবার কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছিল, চাওয়া হয়েছিল তার কবরটি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের যে কবর রয়েছে সেই কম্পাউন্ডে তার যেন কবরটি দেয়া হয় এবং সেই জন্যই কিন্তু তার কবর সেখানে খোঁড়া হচ্ছে। এবং অবশেষে ঝালকাঠি না, এবং তার নিজের দেশের বাড়ি, অর্থাৎ তার নিজের দেশের বাড়ি ঝালকাঠি নয়, কিংবা বনানী কবরস্থানেও নয়, তার কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার কবর দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির নেতারা আসলে জানাজায় অংশগ্রহণের জন্য এখানে আসছেন এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে যারা রয়েছেন তাদের প্রত্যেকেই আমরা দেখতে পাচ্ছি এবং তারা জানাজায় অংশগ্রহণের জন্য চলে আসছেন। সেখানে আমরা রাশেদ খানকে দেখতে পাচ্ছি এবং অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন গণপরিষদের যতটুকু দেখতে পাচ্ছি আসলে আমি বলার চেষ্টা করছি। আমি যেটি বলছিলাম যে জানাতে দেরি হচ্ছে এ কারণেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিংবা প্রধান উপদেষ্টা এখন পর্যন্ত হয়তো সেখানে উপস্থিত হননি, সে কারণেই হয়তো কিছুটা বিলম্ব হচ্ছে জানাজা হতে। এখন যেমন এনসিপির নেতৃবৃন্দকে আমরা দেখলাম, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছে তারাও নিশ্চয়ই এখানে আসবেন কিংবা অনেকেই হয়তো চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী কিংবা ইসলামী আন্দোলন হতে পারে, মানে আমরা যতটুকু দূর থেকে দেখতে পাচ্ছি আসলে বোঝার চেষ্টা করছি রাজনৈতিক দলের নেতারা কিংবা আসছেন তার জানাজায়
কোনো দলের নেতারা কিংবা রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারে, এমন কেউ তার রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারে এমন মানুষজন আসলে আসছেন তার জানাজায় অংশ নিতে। অর্থাৎ জোহরের নামাজে সবাই দক্ষিণ প্লাজায় নিতে মানে পড়তে পেরেছেন, কায়েম করতে পেরেছেন বিষয়টা তা না। জোহরের নামাজ কিন্তু নিজ নিজ অনেকেই বিভিন্ন মসজিদে নামাজ পড়েছেন। ঠিক মসজিদে জোহরের নামাজ পড়ার পরপরই কিন্তু সবাই রওনা হয়েছেন দক্ষিণ প্লাজায়, অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রওনা হয়েছেন এবং সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। সেই দৃশ্যে আমরা দেখলাম যে এনসিপির নেতারা যেমন এসেছেন, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আশা দেখতে পেয়েছি। আমরা সুনিশ্চিতভাবে নাম এখন পর্যন্ত বলতে পারছি না কারা কারা এসেছেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনেকেই আসছেন, অর্থাৎ দলে দলে কিন্তু এখনও মানুষজন আসছেন। কারণ বলা হয়েছে যে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। সেটিকে কেন্দ্র করেই আজকে বাদ জোহর যারা বিভিন্ন মসজিদে, বিভিন্ন জায়গায়, ঢাকার বিভিন্ন স্থানে যারা জোহরের নামাজ পড়েছেন, তারা খুব দ্রুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসার চেষ্টা করছেন। সেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এবং এনসিপির রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে কিছুক্ষণ আগেই উপস্থিত হয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দও কিন্তু কিছুক্ষণের মধ্যে উপস্থিত হওয়ার সেখানে কথা রয়েছেন বলতে এখন অনেকেই হয়তো উপস্থিত হয়েছেন এবং অনেকেই হয়তো পথে কিংবা উপস্থিত সেখানে হয়েছেন। প্রধান উপদেষ্টা এলেই হয়তো জানাজা শুরু হবে, ধারণা করা যাচ্ছে কিংবা ধারণা করাই যেতে পারে যে এটার জন্যই আসলে অপেক্ষা করা হচ্ছে। আমি আরেকটি বিষয় বলে রাখি যে সকাল থেকে তো আমরা নানা শ্রেণী পেশার মানুষের কথা শুনলাম। মানুষ আসলে নানা রকম আবেগঘন কথা বলছে শরীফ ওসমান বিন হাদি সম্পর্কে, কারণ তার ব্যক্তিত্বের জন্য। আমি আরও তথ্য কথা বলবো। আমাদের সহকর্মী মিজান আহমেদ রয়েছেন। মিজান আহমেদের কাছে আমি একটু জানতে চাই, মিজান আহমেদ, সবশেষ পরিস্থিতি নিশ্চয়ই আপনি আমাদের জানাবেন। তার নির্ভীকতা এবং তার সাহসিকতার মধ্য দিয়ে 1.5 বছরের কম সময়ের মধ্যে একটি তরুণ ব্যক্তি দেশের রাজনীতিতে একটি বড় জায়গা করে নিয়েছে এবং অনেকেই বলছেন এখানে উপস্থিত যে শরীফ ওসমান হাদি আধিপত্যবাদ বিরোধী যে মশাল জ্বালিয়েছে তাই তরুণ প্রজন্মকে যুগ যুগ ধরে আলোকিত করবে, পথ দেখাবে এবং স্লোগানে মুখরিত এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে আমরা সেই দৃশ্যই কিন্তু দেখতে পাচ্ছি। তরুণ থেকে যুবা, বৃদ্ধ থেকে শিশু, সবার অংশগ্রহণ রয়েছে আজকের এই শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। অবিস্মরণীয় এই শেষ যাত্রার দৃশ্যই বলে দেয় টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা দেশে যে শোক নেমেছে তারই একটি বিমূর্ত ক্যানভাস হয়ে ফুটে উঠেছে দক্ষিণ প্লাজার মাঠের সামনে জানাজায় অংশগ্রহণকারী মুসল্লিদের এই দৃশ্য। সকাল থেকেই কিন্তু তারা আসছিলেন, যদিও জানতেন 2টোতে জানাজা হবে এবং সেই জানাজাটি অনুষ্ঠিত হবে হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকীর ইমামতির মধ্য দিয়ে এবং এরপরই কিন্তু জানাজার আনুষ্ঠানিকতা শেষে তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই কিন্তু হাদিকে সমাহিত করা হবে। কাজী নজরুল ইসলাম ছিল হাদির প্রিয় কবি। হাদি নিজেও কিন্তু কাব্যচর্চা করতেন। লাভায় লাল শাক পুবের আকাশ, সীমান্ত শরীফ নামে হাদির এই কাব্যগ্রন্থ কিন্তু গত বছরই প্রকাশিত হয়েছিল। তার ভেতরও কিন্তু একটি কবি সত্তা ছিল, একটি দ্রোহের মন ছিল যা ক্ষণে ক্ষণে জেগে উঠেছিল এ তারুণ্যকে জাগাতে, এই ঘুণে ধরা সমাজকে জাগাতে, নতুন নেতৃত্বকে নতুন ভাবনায় ভাবাতে বাধ্য করেছিলেন শরীফ ওসমান হাদি। আর সেই কারণেই কিন্তু তার এই জনপ্রিয়তা, আর সেই কারণেই কিন্তু রাষ্ট্র তার পাশে এসে দাঁড়িয়েছে। সে কারণেই কিন্তু তাকে 15 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে সর্বাত্মক চেষ্টার পর হাদি যে স্বপ্নটি দেখেছিলেন ইনসাফের হাসি এসে তার সৃষ্টিকর্তার কাছে পৌঁছাবেন, সেই ইনসাফের হাসি এসেই কিন্তু হাদি হয়তো তার সৃষ্টিকর্তার কাছে পৌঁছাছেন এবং সেই প্রত্যাশাই কিন্তু সবাই আজকে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে হাদির যে স্বপ্ন পূরণ হয়েছে আর যে আদর্শ রেখে গিয়েছে সবগুলোর মধ্যে যেন একটি যোগসূত্র থাকে, সবগুলো যেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে যায়, সেই প্রত্যাশাই কিন্তু আজকে এখানে উপস্থিত সবার। এবং এখানে শুধু ইনকিলাব মঞ্চের ছেলেরাই না, এখানে এসেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজ এবং আলেম ওলামা সহ সব শ্রেণী পেশার মানুষ। সবাই কিন্তু আজকে এসেছেন, ছুটে এসেছেন শরীফ ওসমান হাদিকে। 1993 সালের 30শে জুন ঝালকাঠির নলছিটি উপজেলার এই টকবগের তরুণ মাত্র 32 বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর 1.5 বছরও কম সময়ের মধ্য দিয়ে যে সাহসিকতা, যে নির্ভীকতা এবং যে দৃঢ়তা তিনি দেখিয়েছেন তার মধ্য দিয়ে রাজনীতিতে অমরত্ব লাভ করলেন। তার এই আদর্শ
আগামীর বাংলাদেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে, আগামীর বাংলাদেশকে তার স্বাধীনতা সার্বভৌমত্বর প্রশ্নে আরও বেশি দৃঢ় ও শক্ত করবে, এমন প্রত্যাশার কথাই কিন্তু উপস্থিত সবাই বলছেন। শরীফ ওসমান হাদী তার পরিবারের 6 ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ, এবং এই কনিষ্ঠ ভাইটি ভীষণ মেধাবী ছিল, যেমনটি নলছিটির তার সহপাঠীর সাথে কথা বলে জেনেছি। তিনি বলেছেন ছোটবেলা থেকেই শরীফ ওসমান হাদী ছিলেন ভীষণ বিনয়ী, কারোর সাথেই কখনো উগ্রভাবে কথা বলতেন না, এবং রাজনৈতিক বিমুখ মেধাবী ছেলেগুলোকে তিনি রাজনীতিতে সক্রিয় করার আন্তরিক চেষ্টা চালিয়েছেন। তিনি বলেছেন ভালো ছেলেরা যদি রাজনীতিতে না আসে, মেধাবীরা যদি রাজনীতিতে না আসে, তাহলে দুষ্টরা সেই রাজনীতিকে দখল করবে। আর তাই সেই মেধাবীদের আধিক্য তৈরি করতে এবং দুষ্টদের রাজনীতি থেকে বিতাড়িত করতেই কিন্তু শরীফ ওসমান হাদী তার ইনকিলাব মঞ্চের রচনা করেন, এবং সেই ইনকিলাব মঞ্চের মোটোই ছিল একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণ। সেই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করতে যেই কিন্তু তিনি আধিপত্যবাদী শত্রুর হুমকির মুখে পড়েছেন। বারবার সেই হুমকির মুখে তিনি জানিয়েছেন যে তাকে হুমকি দেওয়া হচ্ছে, এবং তিনি এও বলেছেন হয়তো আমার প্রাণনাশ করা হতে পারে, আমি মরে গেলে আমার বিচারটি যেন করা হয়। সেই বিষয়টি আপনারা দেখবেন। আজকে রাষ্ট্রের দায়িত্ব এসেছে, হাদীর সেই আকুতি, তার সেই ফরিয়াদ যাতে বাস্তবায়ন হয়, যাতে যারা সেই খুন করেছে এবং খুনের নেপথ্যে মূল মাস্টারমাইন্ড যারা, তাদের সবাইকে যেন এই রাষ্ট্র অতি দক্ষতার সাথে, অতি আন্তরিকতার সাথে, অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে পারে, সেই প্রত্যাশার কথাও কিন্তু এখানে সবাই বলেছেন। এখানে সবাই বলছেন এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের জুলাই যোদ্ধারা যে শঙ্কা তৈরি হয়েছে, রাষ্ট্রের এখন দায়িত্ব প্রতিটি জুলাই যোদ্ধার নিরাপত্তা নিশ্চিত করা। কারণ প্রতিটি জুলাই যোদ্ধা যদি নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে জুলাই আন্দোলন যে নতুন বাংলাদেশ গড়ার, যে নতুন বন্দোবস্তের পথে বাংলাদেশকে হাঁটাবার যে সম্ভাবনা জাগিয়েছে, সেই সম্ভাবনা নচ্ছাত হয়ে যাবে। আর তাই তারা চান প্রতিনিয়ত রাষ্ট্র জুলাই যোদ্ধাদের আত্মত্যাগকে মূল্যায়ন করে নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়নের পথে এগিয়ে যাবে, এবং সামনের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আছে, সেই নির্বাচনকে উৎসবমুখর, সুষ্ঠুভাবে সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য। কথা বলবো এখানে একটু উপস্থিত ব্যক্তিদের সাথে একটু কথা বলবো। হাদীর সম্পর্কে আপনার কাছ থেকে দুটো কথা শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মনে বলতেছি যে আল্লাহ পাক যাতে ওসমান হাদী ভাইকে জান্নাতে সর্বোচ্চ মোকামে স্থান করে দেয়। ওনার যে মূল আদর্শ, ন্যায় ইনসাফ, আদল, ন্যায় বিচার, সুশিক্ষিত সুন্দর সমাজ, রাষ্ট্রের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ে যাতে ওরকম মেধা এবং সুশিক্ষিত লোকের মাধ্যমে দেশ পরিচালনা করা হয়, এবং আগামী যে নির্বাচন আসতেছে ফেব্রুয়ারি মাসে, ওখানে যে একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ, যার ভোট যাকে খুশি তাকে দেবে, এরকম একটা পরিবেশ সৃষ্টি করে। এবং পরিশেষে আমি আবারও মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি এই হাদী ভাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতে সর্বোচ্চ স্থান দান দেয়। ওনার যে আদর্শ, ইনসাফ এবং ন্যায়, সে সমাজ দেশে কায়েম হয়, এবং আগামী যে নির্বাচন হবে সেখানে যা আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটাই ছিল হাদিবের আদর্শ এবং এই সংগ্রাম। যাতে এটা নির্বাচনে তো উনি একটি নতুন ধরনের প্রচারণা করেছিলেন, উনি সবাইকে বুকে নিতেন, এবং তার চা সিঙ্গারা আড্ডা এবং মুড়ি সহ বাতাসা সহ আর কি নতুন ধরনের যে ভাবনাগুলো, মিশে যাওয়ার যে ভাবনাগুলো, এগুলো আসলে অন্য রাজনীতিবিদদের জন্য একটি দৃষ্টান্ত কিনা, আপনার কি মত? না, উনি যে আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিলেন যে সুশিক্ষিত তরুণরা এবং যাদের মেধাবী ছাত্র বা মেধাবী লোকরা, সুশিক্ষিতরা আস্তে আস্তে রাজনীতি থেকে পিছিয়ে পড়তেছিল, যাতে ওনারা যাতে সামনের দিকে এগিয়ে আসে, মেধাবীরা উচ্চশিক্ষা করে দেশ থেকে বাইরে চলে যায়। আমাদের দেশে মেধা শূন্য হয়ে পড়ছে, যাতে এই দেশে মেধাবীরা থেকে এ দেশকে ভবিষ্যতে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আরও উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে স্বনির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। এটাই ছিল ওনার মনের আসলে মেন একটা আবেগ। আপনার কাছে জানতে চাই যে হাদী তো খুব সাদামাটা ছিল, সততা, নির্ভীকতা, সাহসিকতা যার সম্বল ছিল,
তার যে এই চেতনা, তার যে আদর্শ, সেই আদর্শ আপনারা তরুণরা আগামী দিনে কিভাবে নিয়ে যাবেন? ইনসাফ প্রতিষ্ঠায় বাংলাদেশে ইনসাফ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় হাদি একজন ব্যক্তি নয়, সে একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে। এবং বিগত 15 বছর যে স্বৈরাচার শেখ হাসিনার রোশনালে পরে বাংলাদেশের শত শত হাজার হাজার মানুষ, তরুণ বাচ্চা থেকে শুরু করে যারা প্রাণ হারিয়েছে, এই সবার জন্য সে একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে। তো তার সাথে তার এই অবস্থায় আমরা আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন, আমরা সেজন্য তার প্রতি দোয়া জ্ঞাপন করছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকেও আমরা তার জন্য দোয়া করছি এবং আমরা এখানে এসেছি আর কি। সব দলের, সব পথের, সব মতের মানুষই কিন্তু আজকে এখানে এসেছেন। এখানে শুধু ইনকিলাব মঞ্চ না, যেমনটি বলছিলাম যে সবাই এসেছেন, কারণ সবার ভালোবাসা নিংড়ে তারা হাদি মন জয় করেছিলেন। সবার হৃদয়ে হাদি নিজের অবস্থান তৈরি করেছিলেন তার সততা এবং নির্ভীকতা দিয়ে। আপনার কাছ থেকে জানতে চাই আসলে শরীফ ওসমান হাদি সম্পর্কে। আসলে ওনার সম্পর্কে কি বলবো, ওনার ন্যায়পরায়ণতা, ওনার কথাবার্তা শুনে এতদিন হাদি ভাইকে চিনতাম না, কিন্তু হঠাৎ করে চিনার পরে দেখলাম যে ওনার মতো অনেস্ট লোক বাংলাদেশের প্রয়োজন। কারণ উনি যে ইনকলাব মঞ্চ তৈরি করতে চাইছেন, ন্যায়পরায়ণতা, এটা সবার মাঝে প্রতিষ্ঠা হওয়া দরকার। ইনসাফ ভিত্তিক সমাজ, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো, আপনার কাছ থেকে শুনতে চাই শরীফ ওসমান হাদি সম্পর্কে। খুব বারাকাত্র, আমি কালকে সকাল থেকে আমি রাজপথে আছি, আমার মানসিক অবস্থা খুবই খারাপ। হাদি ভাই আজকে দুনিয়াতে নাই, তার যে আদর্শ, আমি ছোটবেলার থেকেই সেই আদর্শ লালন করি। তার প্রতি যে আমার আবেগ, আমি আগে থেকে তার কথাবার্তা শুনতাম, তার অনেক কিছু আমার বুকে আঘাত করছে যখন ওনার উপরে গুলি পড়ছে। আমি চাই সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার আদর্শ যাতে লালিত হয়। আমরা সবাই আমার দেশকে ভালোবাসি, আমরা কোনো বাহিরের আধিপত্য চাই না, আমরা এই দেশকে ভালোবাসি, কোনো সন্ত্রাসী এই দেশে জায়গা নাই। আমরা চাই ভবিষ্যতে যারা বাংলাদেশে রাজনীতি করবে তাদের সুরক্ষা যেন নিশ্চিত করা হয়, এবং হাদির মৃত্যুর কারণে যাতে আমরা ভয় না পাই, আগামীতে যেন আবার আমরা রাজনীতিতে ফিরে আসি। আমরা যারা শিক্ষিত যুব সমাজ আছি সবাই যেন আবার বাংলাদেশের রাজনীতিতে আসি। এক হাদির মৃত্যুতে আমাদের কিছু হবে না, আমাদের কোটি কোটি হাদি আমাদের তৈরি হবে ইনশাল্লাহ। আপনি দেখতেই পাচ্ছেন যে জানাজার জন্য কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছেন মুসল্লিরা। কিছুক্ষণ পরেই কিন্তু আসলে এই জানাজা হবে এবং সেই জানাজা ইমামতি করবেন শরীফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। আমরা দেখতেই পাচ্ছেন যে সবাই কিন্তু সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াচ্ছেন যাতে জানাজাটি শুরু হয়। কিছুক্ষণ পরে সেই জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরই মধ্যে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও চলে এসেছেন হাদির পরিবারেরও সদস্যরা, তারাও এসেছেন এবং সবাই কিন্তু অপেক্ষায় রয়েছেন যে কখন এই জানাজাটি হবে এবং একটু ছুটে যাবেন সেই মরদেহর যে ফ্রিজিং গাড়িটি রয়েছে সেই গাড়িটির কাছে একটু ছুটে যাবেন এবং সেই অপেক্ষাতে সবাই প্রহর গুনছেন। কিছুক্ষণ পরে সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। সেই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পরে কিন্তু এই জানাজা পর এখান থেকে কিন্তু শরীফ ওসমান হাদির মরদেহটি নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে। সেখানেই কাজী নজরুলের সমাধিস্থলের পাশেই কিন্তু চিরনিদ্রায় শায়িত করা হবে তারুণ্যের, বিদ্রোহের, আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান হাদির। এবং সেই শরীফ ওসমান হাদির এই জানাজাকে ঘিরে সকাল থেকেই কিন্তু মানুষের উপচে পড়া ভিড়, স্রোতের মতো মানুষ আসছে মানিক মিয়া এভিনিউতে। আমরা ভেতরের দৃশ্য আপনাকে দেখাতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় আমরা রাস্তার বাইরের যারা উপস্থিত রয়েছে তাদেরও একটু দেখাতে চাই। রাস্তার বাইরেও কিন্তু সারিবদ্ধভাবে মানুষ দাঁড়াচ্ছে এবং সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে সারিবদ্ধভাবে কিন্তু দাঁড়িয়ে গেছে এবং তারাও কিন্তু এই জানাজায় অংশগ্রহণের জন্য, কারণ এরই মধ্যে